যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এলো তখন আমি বললাম এটা বেদখল করার আইন, এসআইআরও বেদখল করার আইন। এখন সমস্যা হলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এটা শুধু মালকানগিরিতে চলছে না, উত্তরাখণ্ডেও এরকম সংঘর্ষ বাঁধাবার চেষ্টা চলছে, এমনকি আন্দামান নিকোবরেও চলছে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে কি, আন্দামানে প্রজেক্ট তৈরি হয়েছিল 1949-এ এবং 1957 থেকে ওখানে পুনর্বাসন হয়। 70 বছর হয়ে গেছে। 70 বছর হলে ছোটখাটো ঝামেলা হলো, এরকম কোনো ঘটনা ইতিপূর্বে ঘটেনি। তাতেই বোঝা যায় এটা অন্তর্ঘাত নিশ্চয়ই আছে। এর আগে আপনাদের স্মরণ হবে সালোয়া জুলুম হয়েছিল, এই আদিবাসীদের উৎখাত করার জন্য, আদিবাসীদের বিরুদ্ধে আদিবাসীদের লড়িয়ে দেবার চেষ্টা হয়েছিল। এখন ঘটনা হলো মালকানগিরিতে 215টা গ্রাম, পাশেই পাখানজোড়ে বাঙালিদের 133টা গ্রাম, এদিকে মধ্যপ্রদেশে আপনার বৈতুল জেলায় 40টা গ্রাম, ওদিকে মহারাষ্ট্রে ভান্ডারা, গোন্ডিয়া, চন্দ্রপুর, গড়চিরোলি সব আশেপাশের এলাকায় যখন প্রজেক্ট তৈরি হয় তখন এর তলায় যে খনিজ সম্পদ ছিল সেটা ছিল না, তখন মিনারেলস ন্যাশনালাইজ ছিল, বিদেশি পুঁজিও ছিল না। এখন পরিস্থিতি পাল্টে গেছে। 2003-এ যখন বিজেপি গভর্নমেন্ট এলো, সবার আগে সিটিজেনশিপ অ্যাক্ট আনলো। এই অ্যাক্টের মূল উদ্দেশ্য হলো, যদি আপনার নাগরিকত্ব না থাকে তাহলে সম্পত্তির অধিকার আপনার থাকবে না, কোনো সুযোগ সুবিধা পাবেন না, এই রাষ্ট্রে কোনো কিছুতেই আপনার অধিকার নেই। সবচেয়ে বড় প্রবলেম হলো দিনাজপুরে ভূমিদারি হক আছে, মালিকানা হক আছে, কিন্তু আমাদের এখানে শক্তিবরমে নেই। শক্তিবরমের জমির লিস্ট শেষ হয়ে গেছে। উত্তরপ্রদেশে যেখানে বাঙালিদের বসবাস, তাদের জমির লিস্ট শেষ হয়ে গেছে। ইতিপূর্বে শক্তিবরমে প্রহ্লাদ পলসিয়াতে যে বেদখল করার চেষ্টা হয়েছিল, এখানকার সমস্ত সম্প্রদায় মিলে সেটাকে আটকে দেওয়া হয়েছিল। কেন্দ্রাপাড়ার কথা কপিলবাবু মনে আছে, কেন্দ্রাপাড়ায় তখন বাঙালিরা পাশে দাঁড়ায়নি, কিন্তু উড়িষ্যার আদিবাসীরা বাঙালিদের সঙ্গে ছিল এবং সেই চক্রান্তকে ফেল করে দেওয়া হয়েছিল। আর আমাদের যা অবস্থা, পশ্চিম বাংলার মানুষ, পশ্চিম বাংলার মানুষের আমাদের প্রতি সিম্প্যাথি নেই। যারা মতুয়া, সেই মতুয়ারা 100% হচ্ছে পূর্ববঙ্গের থেকে। যে সমস্ত জাতির লোক মতুয়ারা, সে সমস্ত জাতি পশ্চিমবঙ্গে নেই, পূর্ববঙ্গের, এবং তারা 100% হচ্ছে উদ্বাস্তু। তারাই 3-4টে দলে, হ্যাঁ, তারা 3-4টে দলে, এবং তাদের থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বিভ্রান্ত করছে, এবং এই বিভ্রান্তির ফলে নানা রকম কথা উঠছে যে আদিবাসীরা বাঙালিদের পরে হামলা করছে। এটা পুরোপুরি ভুল কথা, আমি এটা মানতেই পারি না। কারণ আদিবাসীরা, আমার হেমন্ত সোরেনের সঙ্গেও কথা হচ্ছে, মহাদেব টপ্পর সঙ্গেও কথা হচ্ছে, আমি নিয়মিত আদিবাসী লিডারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, এবং আদিবাসীরা এই গন্ডগোল মিটিয়ে ফেলার জন্য সবসময় প্রশাসন এবং সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে। কিন্তু মিডিয়াতে টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজ এবং টেলিভিশন চ্যানেলে এই বাঙালি উদ্বাস্তুদের বাংলাদেশি বলে উল্লেখ করা হয়েছে। এর বিরুদ্ধেও আমি প্রতিবাদ করে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দু এবং সমস্ত মিডিয়াকে আমি ট্যাগ করেছিলাম যে এরা 1957 থেকে দণ্ডকারণ্যে আছে এবং ভারতের 22টি রাজ্যে আছে। আপনি কল্পনা করুন যে মালকানগিরিতে 215টা গ্রাম, পাখানজোড়ে 133টা গ্রাম, উমরকোটে 65টা গ্রাম, দিনাজপুর, শক্তিবরম মিলিয়ে একটা বড় আবাদি। কিন্তু বেশিরভাগ জায়গায়, যেরকম রাজস্থানে কোটা জেলায় 3টে গ্রাম, কর্ণাটকে একটা বড় সংখ্যক আছে 40টা গ্রাম, সেখানে কোনো সংঘাত এই মুহূর্তে নেই। কিন্তু আপনার আন্দামানে প্রত্যেকটা দ্বীপে আমরা সংখ্যাগুরু, বাঙালিরা সংখ্যাগুরু, কিন্তু তাদের বিরুদ্ধে উৎখাতের ষড়যন্ত্র চলছে, আর এটা করছে হিন্দুত্ববাদী এজেন্ডার সঙ্গে। আর এটা হিন্দুত্ববাদী এজেন্ডা আমি বলি না, এটা কর্পোরেট এজেন্ডা। হিন্দু আস্থা বা ধর্মের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আস্থা এবং ধর্মের আড়ালে
যাতে আমাদের মতুয়ারাও বিভ্রান্ত হচ্ছে ধর্ম এবং আস্থায়। আমাদের বাঙালি উদ্বাস্তুরা যারা আপনার 99% বাংলার বাইরে বিজেপির সমর্থক, তারা সবাই বিভ্রান্ত, তারা বুঝতে পারছে না। কিন্তু এটা কর্পোরেট ষড়যন্ত্র এবং কর্পোরেট ষড়যন্ত্রের মারফতেই হয়েছে। তারপর দেখুন, যেটা কপিল বাবু বারবার লিখেছেন এবং কালান্তরের সম্পাদকীয়তেও লেখা হয়েছে, একটা অপরাধ হলো এরকম অপরাধ হয়, সাময়িক উত্তেজনা হয়, কিন্তু তার কোনো ইনকোয়ারি হয়নি, দোষী কে কি ষড়যন্ত্র সিট গঠন হয়েছে, যেটা উড়িষ্যা সরকার করেছে, উড়িষ্যা বিজেপি সরকার। এটা এই এই ব্যাপারটাকে রফা দফা করা, কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, ওদের এখন কেন্দ্রীয় নেতৃত্বের চাপ আছে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে যদি উড়িষ্যার উদ্বাস্তুদের ওদের প্রতি কোনো সিম্প্যাথি না দেখানো হয়, তাহলে পশ্চিমবঙ্গের মতুয়া ভোট হয়তো পাবে না। পশ্চিমবাংলায় বাংলার ভোটের ইকুয়েশনে এটা চলছে এবং যে প্রচার যেটা চলছে সেটাও পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার, পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত মানুষ তারা এই ষড়যন্ত্রকে বুঝতে পারছে না এবং অন্যান্য রাজ্যও বুঝতে পারছে না। আমার সবচেয়ে চিন্তা যে আপনার যেখানে বাদায়ুতে একটা কলোনি, কানপুরে দুটো কলোনি, বহরাইচে 5টা কলোনি, লখিমপুরে 5টা কলোনি, প্রত্যেকটা কলোনির সঙ্গে প্রত্যেকটা কলোনির দূরত্ব 150 থেকে 200 কিলোমিটার দূরে। তারা একতাবদ্ধ, প্রতিরোধ করার মতো অবস্থায় নেই। আর আইন কানুন এরা যেখানেই এরা সম্পত্তি পাবে, যেরকম আমরা শক্তি ফার্মকে নিয়ে খুব ভয়, কারণ শক্তি ফার্মে একটা পাইলট প্রজেক্ট হয়ে গেছে, মানে মাত্র 17 ফ্যামিলিকে উৎখাত করার, সেখানে প্রতিরোধ হয়েছে। শক্তি ফার্ম এলাকার লিজ শেষ হয়ে গেছে, এখন এই জমি অধিগ্রহণ হতে পারে। ইন্ডো নেপাল বর্ডারে যে আপনার যে ভারতের যে পরিস্থিতি চলছে, বাংলাদেশের যা পরিস্থিতি, দিনের পর দিন খারাপ অবস্থা হচ্ছে, আরো উদ্বাস্তু আসতে পারে, কিন্তু সরকার এই সমস্যার সমাধানে কোনো চেষ্টাই করছে না। বরং ডিফেন্স বিল্ড আপ তৈরির নামে যে বাঙালি এলাকাগুলোই সব টার্গেট, কারণ অন্যান্য এলাকায়, এখানে আমাদের উত্তরাখণ্ডে শিখদের বিরুদ্ধে আন্দোলন চলছে, শিখদের বিরুদ্ধে পাহাড়ি আর ময়দানি বলে এখানে মণিপুরের মতো সংঘাত তৈরি করার চেষ্টা চলছে। এখন এই জন্যই আমি বলি, বাঙালি একতার নারা দিয়ে কোনো লাভ নেই। আমার বাবা চিরকালই বলেছেন যে যেখানে আছে পশ্চিমবাংলা থেকে আমরা সাহায্য পাবো না, আমাদের লোকাল কমিউনিটির সাপোর্ট যে কোনো মূল্যে নিতে হবে এবং যে প্রত্যেকটা কমিউনিটির সঙ্গে আমাদের সম্প্রীতি বজায় রাখতে হবে। আমাদের মনে রাখা উচিত যে ভারতবর্ষে সব গভীর অরণ্যে বা পাহাড়ে বা মরুস্থলে, এমনকি নৈনিতালেও যেখানে পুনর্বাসন দেওয়া হয়েছে সব আদিবাসী বেল্ট, এবং আদিবাসীর সঙ্গে যদি আমাদের সম্প্রীতি নষ্ট হয়, তার পরিণাম খুব সাংঘাতিক।